The world is full of magic things, patiently waiting for our senses to grow sharper. এই কথাটাই বলেছিলেন একজন নামী আইরিশ পোয়েট W.B. ইয়েটস। নমস্কার বন্ধুরা, গপ্পে এবার শোনাবো না, ভুল বললাম, দেখাবো জাদু আর মোহে ভরা পাহাড়ে ঘেরা এক ভ্যালি। চারপাশ জুড়ে যত দূর তাকাবেন শুধু পাহাড়, আর তার মাঝে দিয়ে বয়ে চলেছে শান্তি রিভার। টেন্টের বাইরে বেরিয়ে একটা চেয়ার টেনে নিয়ে যদি বসে একবার চোখ ঘোরান, যেদিকেই তাকাবেন সেই দিকটাই আপনাদের আশ্চর্য করে দেবে। আর একটু বেশি হাতে সময় থাকলে নদীর তটে দাঁড়িয়ে স্মৃতির ক্যানভাসে আরো একরাশি মুহূর্ত ক্যাপচার করে নিতে পারবেন। মান্ডালা টপ থেকে এবার আমরা এসে পৌঁছেছি দিরাঙে। ঘুরতে বেরিয়ে গাড়িতে একটানা লম্বা জার্নি তো চলেই, তার সাথে কিছুক্ষণের মধ্যেই ক্লান্তি আসে, আর পেটের ইঁদুরটাও কিন্তু খিদেতে জেগে উঠতে পারে। যদিও সকালে আমরা ভালো করে ব্রেকফাস্ট করে এসেছিলাম, তাই খিদে খুব একটা ছিল না। সমস্যাটাও সেটা ছিল না। আসল প্রবলেম দিরাং ছেড়ে আগে কোথাও দোকান পাবো কিনা সেটা তো অজানা। আর রাস্তার মাঝে যদি হঠাৎ খিদে পেয়ে যায় তাহলে তো একটা আলাদা মুশকিল হবে। তাই দিরাঙে একটা ছোট দোকান দেখে 1 প্লেট মোমো আর ম্যাগি অর্ডার দিলাম। এরপর খিদের কোনো সম্ভাবনা না রেখে সবার পিছু পিছু এগোতেই আমরা এসে দাঁড়ালাম একটা মুদিখানার দোকানের সামনে। আলু, কত বড় আলু দেখুন, একবার সাইজটা দেখুন আলুটার। আচ্ছা, 1 কিলো আলুর দাম কত হবে এখানে? লালটা 30 1 কিলো, আর এইটা 20 টাকা। আমরা মেনলি এখানে আলু, তারপরে খেজুর আর ছুরি নিলাম, কারণ ওই ছুরি দিয়ে আলুটা কাটবো। আর কি, দিরাঙে কেনাকাটা করে আবার আমরা রওনা হই পরের জায়গা, যাকে পরে সাইট সিং বললেই ঠিক হবে। আমাদের এই ট্রিপের প্রথম গম্ফা থুপসুং ধারগিয়ালিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। দিরাঙের এক পাহাড় চূড়ায় দাঁড়িয়ে আছে থুপসুং ধারগিয়ালিং বুদ্ধিস্ট মনেস্ট্রি। এখানে দাঁড়িয়ে থেকে আশেপাশের পুরো প্যানোরামিক ভিউটা চোখে দেখার মতো, কারণ এই বৈদ্য গুম্ফা নিচে তাকিয়ে থাকে অপূর্ব দিরাং উপত্যকার দিকে। চারিদিকে আপেলের বাগান আর পূর্বে হিমালয়ের পাহাড়ে ঘেরা। সাধারণত সবাই এটাকে দিরাং মনাস্ট্রি বলেই চেনে। দিরাং মনাস্ট্রি ট্রেডিশনাল টিবেটিয়ান আর্কিটেকচারের একটা অসাধারণ উদাহরণ। জাস্ট দেখলেই বোঝা যায় মেন টেম্পলটা একটা বড় কাঠামো, যেখানে সুন্দর কাঠের খোদাইয়ের কাজ করা রয়েছে। দেয়ালে রঙিন ফ্রেস্কো পেন্টিং, যেখানে বিভিন্ন দেবদেবী আর বুদ্ধের জীবনের দৃশ্য ফুটে উঠেছে। প্রধান প্রার্থনা হলের মাঝখানে একটা বড় সোনালী রঙের বুদ্ধ মূর্তি রয়েছে, যা বসা অবস্থায় স্থাপন করা। প্রবেশপথে একটা বড় সিঁড়ি রয়েছে, যার দুপাশে সুন্দরভাবে তৈরি পিলার আর প্রার্থনার চাকা আছে, যেগুলো টুরিস্টরা ঘোরাতে পারে। ম্যাক্সিমাম পর্যটকরা এখানে বোমডিলা থেকে তাওয়াং যাওয়ার পথে থামে, যেমন আমরা শেরগাঁও থেকে শান্তিবাড়ি যাওয়ার পথে থেমেছি। আর বলা বাহুল্য, আমি যত মনেস্ট্রি দেখেছি তাদের মধ্যে এটি ওয়ান অফ দ্য ইউনিক মনেস্ট্রি। এখন বিকেল নামার পথে ঘড়ির কাঁটা ঠিক 4:35 ছুঁয়েছে। সারাদিন সাইট সিইং করতে করতে বেশ দীর্ঘ একটা যাত্রা হয়ে গেল, আর এইমাত্র জানতে পারলাম শান্তি ভ্যালি আর মাত্র আধা ঘন্টার পথ। তোমরা যদি অরুণাচল ভ্রমণ সিরিজের আগের পর্বটা দেখে থাকো তাহলে জানো আমরা সকালে শেরগাঁও থেকে রওনা দিয়ে পথে পথে সাইট সিইং করতে করতে এগিয়ে যাচ্ছি শান্তি ভ্যালির দিকে। যারা আগের পর্বটি দেখেছো অবশ্যই কমেন্ট সেকশনে একবার জানিও কেমন লেগেছে তোমাদের। আর যারা এখনো দেখোনি, আমি বলবো এই পর্বটা শেষ করার পর একবার ওটা দেখে এসো। সেখানে আমি দেখিয়েছি শেরগাঁও আর একটা খুব দারুণ হোমস্টে, যেটা ডুপ্লেক্স। এই যে দেখুন, আমরা এখন শান্তি ভ্যালিতে প্রবেশ করেছি। আপনারা যদি কিউরিয়াস থাকেন যে ওই ঘরগুলোর ওখানে কি করে যেতে, এই যে লেফট সাইড দিক দিয়ে যেতে হবে, এই যে এই নিচে এই রাস্তাটা দিয়ে, ওই দিক দিয়ে আসলে রাইটের এই রাস্তা, এই দিক দিয়ে আসলে লেফটে এরমে নেমে যেতে হবে। আর হ্যাঁ,
এটা আমি বলছি একটাই কারণে, আপনাদের মধ্যে অনেকের এখানে এসে কনফিউশন হতেই পারে, বিশেষ করে নিচে নদীর ধারের ওই জায়গাগুলোতে যাবেন কি করে। জানিয়ে রাখি, এখানে এসে আমি যতটা বুঝেছি ওই জায়গাগুলোতে যাওয়ার এই রাস্তাটাই একমাত্র উপায় হতে পারে। আমরা নিজেরাও অনেকটা ঘুরেছি, তারপর লোকালসদের জিজ্ঞাসা করতে করতে শেষমেশ এই রাস্তাটা পেয়েছি। তাই আপনাদের যদি এই রকম অসুবিধা হয় তার জন্যই এই জায়গাটা দিয়ে রাখলাম। আমি এখন দাঁড়িয়ে আছি শান্তি ভ্যালিতে। কি সুন্দর জায়গাটা। এখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, এখানে হ্যাঙ্গিং ব্রিজটা, আর এখানে শান্তি রিভার। জলটা যে বয়ে যাচ্ছে না, মানে ওটাকে বয়ে যেতে দেখলে একটা আলাদা শান্তি মনে হচ্ছে, শান্তিতে এসে শান্তি। এই হ্যাঙ্গিং ব্রিজটার উপরে দাঁড়িয়ে আছি, আর দেখো কি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে। পুরো কাঠের দিয়ে তৈরি ব্রিজটা, আর শুধু এই চেঞ্জ গুলো ধরে রেখেছে এই ব্রিজটাকে, এই যে চেঞ্জ গুলো, এটা নাহলে দুলছে। মানে যাদের একটু ভয় লাগতে পারে যে মাঝখানে আসলে একটুখানি বুক দুরু দুরু করে, কারণ অবভিয়াসলি নিচে রিভারটা আছে আর এখানে ব্রিজটা পুরো ঝুলছে, কিন্তু তাও শক্তপোক্ত আছে, অতটাও কিছু ভয়ঙ্কর না। এই ফ্ল্যাগগুলো তো উঠছে, হেভি সুন্দর লাগছে। আর এই ফ্ল্যাগগুলো দিয়ে বুঝতে পারছেন এখানে কত হাওয়া। এখানে একটা বোর্ডও দিয়ে দিয়েছে এরম ভাবে, যদি কেউ ফেলে তাহলে 5,000 টাকা ডিরেক্ট ফাইন। এই সেই জায়গা যার জন্য এতটা পথ আসা। হয়তো এই কারণেই আমরা মাঝে মাঝে খুঁজে ফিরি এমন কিছু জায়গা যেখানে কিছুটা সময়ের জন্য হলেও শহরের সব কোলাহল পিছনে ফেলে আসা যায়। তবে এই জায়গাটার পুরো রূপটা এখনো দেখানো বাকি। যখন সকাল ঠিক মতো ফুটবে তখনই বোঝা যাবে এর আসল সৌন্দর্য। আর এখন বিকেলের নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে, তাই ভাবলাম এই সময়টাই আপনাদের দেখিয়ে দিই আমাদের আজকের থাকার আস্তানা। রুম বললে হবে না, কারণ এবার আমরা থাকছি একটা টেন্টের মধ্যে। এখানে যদিও কটেজও আছে, কিন্তু সেগুলো সব বুকড। চলুন এবার আপনাদেরকে আস্তে আস্তে আমাদের টেন্টটা দেখাই। হেভি সুন্দর টেন্ট বলে যে মনে করবেন যে কি হবে কেমন হবে ওরম নয়, টেন্ট কিন্তু হেভি সুন্দর। মানে আমরা যেমন নুব্রা ভ্যালিতে থেকেছিলাম লাদাখে, সো ওখানেও হেভি সুন্দর টেন্ট দিয়েছিল, খুবই আরামদায়ক ছিল। এবার চলুন দেখিয়ে দিই, এটা হচ্ছে ঘরটা। এখানে পাখা দিয়েছে, এই যে বেডটা। আরেকটা দিক দিয়ে আমি আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিই, কারণ বাথরুমটা এইবার আমি দেখাতে পারবো না, যেহেতু আমি সেটার ভিডিও তুলতে ভুলে গিয়েছিলাম। তবে জানিয়ে রাখি যে বাথরুমটা যথেষ্ট পরিষ্কারই ছিল। এই যে এখান থেকেই বলতে গেলে আমাদের এখানে জল যাবে আমাদের টেন্টগুলোতে। এখন বলছে যে এখন বোধহয় জল নেই, এখন বলছে যে জল আসবে। তুমি এই ব্রিজটায় গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম। একটুখানি দুলছে, আমার তো আমার না জোরে জোরে চলতে একটু ভয় করছে। মনে হচ্ছে ফোনটা পড়ে গেল জলের তলায়। রাতে আমরা চিকেন আর রুটি খেয়ে শুয়ে পড়েছিলাম। তাই গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের দিনে। জাস্ট একবারই অ্যাম্বিয়েন্সটা দেখুন, কি অপূর্ব লাগছে তাই না? চারিদিকে তাকালেই শুধু পাহাড়। সকালের 6:27। গুড মর্নিং বন্ধুরা ফ্রম শান্তি ভ্যালি। এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। আপনাদের প্রশ্ন ঠিক কোথায়? আমরা যাচ্ছি ব্রিজের ওপারে। আর সেই পাহাড়গুলোকে কি সুন্দরভাবে একটু একটু করে ঘিরে রেখেছে মেঘ, যেন পুরো দৃশ্যটাই এক স্বপ্নের ক্যানভাস। আর সবকিছু ঠিক মাঝখান দিয়ে বয়ে চলেছে শান্তি রিভার। ওকে, তো দৃশ্যর কথা তো অনেকই হলো, কিন্তু একবার এইদিকে তাকান তো, খেয়াল করবেন এখানে আমি একা নই, আরেকজন সঙ্গীও চুপচাপ বসে এই দৃশ্যটা উপভোগ করছে। আগের দিন এখানে পৌঁছানোর পর লাগেজগুলোতে হোমস্টে স্টাফরাই নিয়ে চলে যায় টেন্টের দিকে। ওদিকে আমি গাড়ি থেকে নেমেই চারপাশের দৃশ্য ভিডিও করতে এতটাই ব্যস্ত, এইদিকে আর আসাই হয়নি। আর সেই কারণেই ফলের ভারে নুয়ে পড়া এই কমলালেবুর গাছটা তখন খেয়ালই করিনি।
ব্রিজের এপারে ছিল একটা ছোট দোকান, যেখানে আমরা ঢুকে প্রথমত 1 কাপ চা, না আমি খাবো না, বাকি সবাই খাবে, আমার জন্য রয়েছে আমার পছন্দের সকালের সেই 1 কাপ কফি। এখানে এলে কিছুটা হলেও ক্যাশ টাকা আনবেন, কারণ এখানে নেটের খুব প্রবলেম আছে, আর অনলাইন পেমেন্ট কিন্তু অনেক সময় হবেও না। उसमें मेरा बड़ा वाला जूस नहीं क्या, माउंटेन जूस, पेप्सी और डाइट कोक नहीं क्या, वो सब लेके पैसे नहीं दिया। लेके पैसे नहीं दिया? हाँ बहुत खराब लग गया, अब भी लेके देगा बोल के। नेट नहीं हो जाता है। हाँ नेट नहीं बोल के छोड़ दिया वो लोग ने, बहुत खराब लग गया हमने ना। अब भी लेके देगा बोल के बोल रहा था, वो आपने कसम भी खा रहा था। हम तो टूरिस्ट है बोल के, हम तो वो अच्छा सोच के दिया है, विश्वास करके दिया है ना, वो लोग ने हमको धोखा दे दिया। সাংতি ভ্যালিতে এসে নদীর পাশে আসবো না, এটা কি হতে পারে? তাই ঠিক সময় বুঝে চলে এলাম নদীর ধারে। এখন আমরা এসেছি নদীর ধারে। ও বাপরে, কি দেখে নেমে তারপরে করো। হ্যাঁ না ঠিক আছে, ভালো বড় সিঁড়িগুলো বেশ খাড়াই আছে, এখানে সামলে নামবেন। দেখুন একবার, কি ঠিক বলেছি তো? এখানকার আসল সৌন্দর্য সকালের আলো ফুটলেই বোঝা যাবে। তবে 1 মিনিট দাঁড়ান, একটা জিনিস কিন্তু মিসিং এখনো, ওটা হচ্ছে আমার ফ্যাক্ট ডায়েরি। আপনারা সবাই জেনেই গেছেন যে সাংথি ভ্যালি অত্যন্ত সুন্দর আর নিরিবিলি এক পর্যটন কেন্দ্র। দিরাং থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই উপত্যকা, এখানে মূলত মনপা সম্প্রদায়ের মানুষরা বসবাস করেন। তাদের পাথরের তৈরি ঐতিহ্যবাহী ঘর, নিজস্ব সংস্কৃতি আর সহজ সরল জীবনযাত্রা পর্যটকদের মুগ্ধ করে। তবে এই জায়গার সবচেয়ে বিশেষ আকর্ষণ হলো এখানকার ব্ল্যাক নেকড ক্রেন। প্রতি বছর শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে তিব্বত থেকে এই প্রজাতির পাখিরা এখানে আসে। এই ট্রিপটা এসে আমি একটা জিনিস নোটিস করেছি যে এই রাজ্যে এমন এমন জায়গা রয়েছে যেটা বার্ড ওয়াচার্সদের কিন্তু খুবই ভালো লাগবে। এই যে টেন্টগুলো আছে, এই টেন্টগুলো এক একটা 2750 টাকা করে পার ডে। আমরা 2টো টেন্ট নিয়েছি, আর সেইটা আমাদের 5,500 টাকা মতো পড়েছে। আর যদি আপনারা টেন্টে থাকতে না চান, তাহলে এখানে এমন কটেজও রয়েছে যেগুলো আপনারা বুক করতে পারবেন। সেগুলো পার ডে ভাড়া 4,500 টাকা করে পড়ে। যেহেতু এই ট্রিপটা কোনো ট্যুর কোম্পানির মাধ্যমে হয়নি, তাই আমাদের এখানে এসেই সব বুক করতে হয়েছিল। আমরা আসার আগেই সব কটেজ কিন্তু বুকড ছিল। আর এই হোমস্টেটার আরেকটা মূল আকর্ষণ যেটা আমার খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে এই পুকুরের উপর বানানো কাঠের প্ল্যাটফর্মটা। এই প্ল্যাটফর্মে উঠলে একদম মাঝখান থেকে খুব সুন্দরভাবে চারিপাশের দৃশ্যটা এনজয় করা যায়। আর এখানে কিন্তু একটা ডাইনিং স্পেসও রয়েছে, যেখানে আপনারা বসে খাবার খেতে পারেন। আবার যদি আপনারা চান যে কটেজে বা টেন্টের মধ্যে দিয়ে যাক, সেটারও কিন্তু ব্যবস্থা রয়েছে। সাংথি ভ্যালিকে বাই বলে এবার আমরা এগিয়ে যাচ্ছি পরের গল্পের দিকে। তবে সেটা আর আজ নয়, খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি অরুণাচলের 4র্থ গল্প। আর যদি এতক্ষণ ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এক লাইক তো বানতাই হ্যাঁ বস। সঙ্গে ওই সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দেবেন, কারণ আপনাদের ছোট ভাইটিকে দেওয়া প্রতিটি সাপোর্টই আরো মোটিভেট করে। তো দেখা হচ্ছে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।